ফ্রান্সিস গেলটন ও চার্লস ডারউইন এই দুজনের কাহিনী অনেক এমাজিং। কে শেখায় একটি মানুষ আরেকটি মানুষকে, কিন্তু এই দুজনের মধ্যে এই গ্রেটার দুনিয়া এই মানুষকে ফলো করে, কিন্তু দ্বিতীয় জন মানুষ কিছু করতে পারে না। কিন্তু কেন এমন হয়? কেনই পুরো দুনিয়াতে কিছু লোক কিছু করতে পারে না আর কিছুটা 1% চলে আসে? দেখা যায় যে জন্ম নেওয়ার সময় সবার মাইন্ড উপর বলে একইভাবে বানিয়েছে, কিন্তু ইতিহাসে নাম রেজিস্টার্ড হয় শুধুমাত্র এই সব লোকেদের। কিন্তু কেন এরা সাকসেসফুল হয়? তো কি এদের সিক্রেট? তো শুনো সেই সিক্রেট। দিমাগকে পারফেক্টলি ডিজাইন করার ইচ্ছা। জন্ম নেওয়ার সময় আপনার দিমাগ কেমন হবে এটা আপনি ডিজাইন করতে পারবেন না, বাট এটার উপর পুরো কাহিনী আপনি ডিজাইন করেন কেমন করে। আর এখানে এক্সাম্পল শুরু হয়ে এই দুজনের। ছোটবেলায় গেলটনের আইকিউ ডারউইনের থেকে বেশি ছিল। গেলটন এতটা জিনিস ছিল যে এই ছোটবেলা থেকে অসাধারণ সায়েন্টিফিক ক্যারিয়ার বানিয়ে নিয়েছিল, কিন্তু সে কখনো নিজের সায়েন্টিফিক ক্যারিয়ারকে সম্পূর্ণভাবে মাস্টার করতে পারেনি। রিজন এটা ছিল তার ফোকাস কখনো এক জায়গায় টিকতো না। প্রতিদিন তার মন করতো আজ এটা করি, কখনো ওটা করি, কখনো এমন করি, আজ এটা ঠিক লাগছে কাল অন্য কিছু। আর ঠিক এমন অনেক বাচ্চারই ছোটবেলায় এরকম দেখা যায়, শুধুমাত্র একটি কারণ যার জন্য ফ্রান্সিস গেলটনকে কেউ জানে না। আর অন্যদিকে চার্লস ডারউইন, যার আইকিউ এর থেকে কম ছিল, কিন্তু যখন এর নাম নেওয়া হয় তখন শুধুমাত্র 3টে ওয়ার্ড চোখের সামনে ভাসে, অনেক বড় সায়েন্টিস্ট। ডারউইন কেমন সায়েন্টিস্ট যে সব সময়ের জন্য লাইফের ব্যাপারে আমাদের চিন্তাকে পাল্টে দিয়েছিল। কিন্তু ডারউইন এক সাধারণ ছেলে ছিল, এর আইকিউ লেভেলে এভারেজ ছিল। এ নিজে মানত যে আমার ভিতরে জলদি কোনো জিনিসকে বোঝার কোনো ক্ষমতা নেই। গেলটনের কাছে ডারউইনের কোনো যোগ্যতা ছিল না, কিন্তু কেমন করে ডারউইন দুনিয়ার সবথেকে বড় সায়েন্টিস্ট হয়ে গেল, যাকে আজ পুরো দুনিয়া জানে। এখন একে বোঝার জন্য এর জীবন কাহিনী শুনো। ছোটবেলা থেকে ডারউইনের শখ ছিল বায়োলজিক্যাল স্যাম্পল কালেক্ট করা, আর এর পিতা ডক্টর ছিল। সে চাইতো আমার ছেলে যেন আমার থেকে বড় ডক্টর হয়। এই জন্য ডারউইনকে ইউনিভার্সিটি অফ এডিনবার্গে অ্যাডমিশন করিয়ে দেয়। কিন্তু ডারউইন ইউনিভার্সিটিতে শুধুমাত্র অন্ধকার দেখছিল, তার কোনো ইন্টারেস্ট ছিল না ডাক্তারের বইয়ে। তার জেদ ছিল সে ডক্টর হতে চায় না। ডারউইনের এমন ব্যবহারে তার পিতা অনেক পরিশান হয়ে গিয়েছিল। তার মনে হতো এই জেদের জন্য তার ছেলে কখনো আগে যেতে পারবে না। আর যখন কোনো রাস্তা বুঝতে পারলো না, তখন ডারউইনকে চার্চে জব দেওয়ার সিদ্ধান্ত নেয়। পিতার আদেশ মেনে সে ইউনিভার্সিটি থেকে চার্চে ট্রান্সফার হওয়ার জন্য রেডি ছিল। কিন্তু তখনই সে ইউনিভার্সিটির প্রফেসরকে বলে এক রয়্যাল নেভি শিপ আছে HMS বিগেল, যেটা জল দিয়ে দুনিয়া ঘুরতে যাচ্ছে। আর এই শিপে বায়োলজিস্টের জরুরি যে প্ল্যান্টস ও অ্যানিমেলের স্যাম্পল কালেক্ট করে অবজারভেশন করে ইংল্যান্ডে পাঠাতে পারে। এখন ডারউইনের কাছে জীবনকে উপভোগ করার এক অনেক বড় মৌকা ছিল, আবার কাজও এমন দিয়েছিল যেটা সে শখে করতে পারে। ডারউইনের ট্রিপে যাওয়ার জন্য তার পিতার কাছে পারমিশন চাইছিল, কিন্তু তার পিতা পরিষ্কার না করে দেয়। কিন্তু এবার ডারউইন তার মনের কথা শুনে আর সেই কাজ একসেপ্ট করে নেয়। আর এখান থেকে ডারউইনের সফর শুরু হয়। এর স্যাম্পল কালেক্ট করার কাজ এর লাইফকে আরো মজাদার বানাচ্ছিল। সাউথ আমেরিকায় এ অনেক সুন্দর কাজ করে, প্ল্যান্টস, অ্যানিম্যাল ও বার্ডস এর প্রতি প্রকারের স্যাম্পল কালেক্ট করে। তাছাড়াও এইসব কালেক্ট করতো। ডারউইন নিজের সব প্রশ্নকে বায়োলজিক্যাল স্পেসিমেন্স কালেকশনে খুঁজছিল। সে তার সব অ্যানালাইজ এই কাজে লাগিয়ে দিয়েছিল, আর এত স্যাম্পল কালেক্ট করেছিল যে তার দিমাগে এক থিওরি হতে শুরু করে। 5 বছর সমুদ্রতে কাটানোর পর সে ইংল্যান্ডে ফিরে এলো, আর তার বাকি জীবন ইভলিউশন থিওরিতে লাগিয়ে দিয়েছিল। এই প্রসেসে তাকে অনেক চ্যালেঞ্জেস ফেস করতে হয়। সেই সময় ভিক্টোরিয়ান ও অ্যাডভার্টিয়ান লিটারেচার থিওরি ইংল্যান্ডে চলতো, আর এত বড় লোকদের সামনে নিজের থিওরিকে প্রুফ করার জন্য ডারউইন নিজের পলিটিক্যাল ও সোশ্যাল স্কিল অনেক ডেভেলপ করতে হয়, যার পরে ফাইনালি তার মেহনত চমকায়। আর ডারউইনের থিওরি পুরো বিশ্বে ফেমাস হয় ও একসেপ্ট হয়। কনক্লুশন, ডারউইন নিজের দিমাগে এক শখ পালছিল, আর সেই শখকে পুরো করার জন্য নিজের দিমাগকে পারফেক্টলি ডিজাইন করে। ডারউইন 4টি জিনিস ফলো করে: কন্টিনিউইং এফোর্টস, নেগেটিভ সেলফ ডাউটস, ফেসিং অবস্টেকেলস, ফিনিশিং হোয়াট ইজ স্টার্টেড। আর এই সবকে ফলো করার জন্য আপনার ভিতরে ডারউইনের মতো ইনার ফোকাস চাই। আর এই ইনার ফোকাসেই আপনাকে এভারেজ মানুষ থেকে জিনিয়াস মানুষ করে তুলবে। লিওনার্দো দা ভিঞ্চি, দ্য গ্রেট আর্টিস্ট ও ইনভেন্টর অফ 15th সেঞ্চুরি, এটা মানতো যে আমাদের ভিতরে ইনার পাওয়ার হয়, যেটা এই ওয়ার্ল্ডকে ফেস করার জন্য ক্যাপাবল বানায়। কেউ ছোটবেলায় বেশি পড়তে সুযোগ পায় না, বাট নেচারকে অনেক ভালোভাবে অবজার্ভ করে। এটাই জানতো যে নেচারের প্রতি সুন্দরতা দেখতে ভালো লাগে, আর এই নেচারের বিউটিফুল পাওয়ারকে ভালোভাবে বুঝতেও চাই। এই জন্য সে শান্তিভাবে পাহাড়ে নদীর কিনারে বসে রিল্যাক্স মোডে ছবি বানাতো। আর এখন আপনিও ডারউইনের মতো যদি কোনো এক ফিল্ডের মাস্টার হতে চান, তো তার জন্য আপনার কাছে এই পয়েন্টস আছে, এটা আপনাকে ফলো করতে হবে। নাম্বার 1, হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড ড্রিম? যখন আইনস্টাইন কেবলমাত্র 5 বছরের ছিল, তখন তার বাবা তাকে একটি কম্পাস গিফট করে। আর সেই কম্পাস তার এত পছন্দ ছিল যে দিন রাত সে শুধু তার ব্যাপারেই ভাবতো, যে কেন কম্পাসকে ধরে ধরে ঘোরানোর জন্য এর ভিতরে দিশা বদলে যায়। এইসব থট চলতে থাকতো তার দিমাগে। আইনস্টাইন ভাবে যে কোনো ম্যাগনেটিক ফোর্স তার দিকে এই কাটা ইন্ডিকেট করছে, কিন্তু ম্যাগনেটিক ফোর্সকে চোখে দেখতে পাবেন না। এই কথাকে সে ডিপলি ভাবে চিন্তা করে। এ ভাবে এমন কোনো শক্তি নেই পৃথিবীতে যেটা দেখতে পাবো না। এরপর সে সায়েন্টিস্ট হওয়ার জন্য ডিসিশন নেয়, আর নিজের সারা জীবন, সারা বিচার এই ম্যাগনেটিক ফোর্স এই ফিল্ডের চারিদিকে লাগিয়ে দেয়।
আইনস্টাইন পড়তে মুশকিল টাইমে এই কম্পাসকে নিয়ে বসে যেত, যে তার সায়েন্টিস্ট হওয়ার জন্য জোশ জাগিয়েছিল। ইনফ্যাক্ট অনেক সাকসেসফুল লোকের দিশা সেই দিকে হয় যেটা সে ছোটবেলায় করতে চাইতো। নাম্বার 2, অকুপাই দ্য পারফেক্ট নিশ। এক রিসার্চ এটা জানা যায় যে যত সাকসেসফুল লোক যেই ফিল্ডে সাকসেস অ্যাচিভ করেছে ও সেই ফিল্ডে ছোট থেকেই জানা যায়। তো আপনি চোখ বন্ধ করে এটা দেখুন যে আপনি ছোটবেলায় কিসে মাস্টার ছিলেন। এই গেম কিছুটা ডিফিকাল্ট। এটা আপনি শুরুতে নিজের মর্জির যে কোনো ফিল্ড সিলেক্ট করতে পারেন। তারপর সেখান থেকে দুটো রাস্তা আছে। প্রথম রাস্তা সেটি যেটি সায়েন্টিস্ট রামচন্দ্রন বলেছিল, যেটাতে নিজের ফিল্ডে এমন ছোট ছোট রাস্তা খুঁজো যেটা আপনার ভালো লাগে। যখন মন করে তখন এক স্মল ফিল্ড ছেড়ে দ্বিতীয় স্মল ফিল্ড ট্রাই করতে পারো। আর এই প্রসেস আপনি ততক্ষণ পর্যন্ত করো যতক্ষণ আপনার মনে হয় এই ফিল্ড আমার জন্য বেস্ট। দ্বিতীয় রাস্তার নাম মৎসৌকুয়া। ধরে নিন আপনি এক ফিল্ডে মাস্টার অর্জন করে নিলেন, যেমন রোবট বানানো আপনি শিখে নিলেন। তো এর জন্য দ্বিতীয় সাবজেক্ট স্কিল আপনি শিখতে শুরু করে দিন, যেমন নিউরো সায়েন্স। এই দুই ফিল্ডের নলেজকে আপনি মিলিয়ে দেন। তারপরে এটা হতেও পারে যে আপনি কোনো নিউ ফিল্ড বানিয়ে দেন বা এই দুই ফিল্ডে এমন কোনো কানেকশন এস্টাবলিশ করে দিন যেটা আজ পর্যন্ত কেউ করেনি। আর এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি দুটির মধ্যে কোনটা চুজ করবেন। তারপর আপনি সেই ফিল্ডে একাই থাকবেন, যার কারণে আপনার কোনো কম্পিটিশন হবে না। আপনার সেটা করার আজাদি হবে যেটা আপনি করতে চান, আর এই পুরো ফিল্ড আপনি কন্ট্রোল করতে পারবেন। নাম্বার 3, অ্যাভয়েড দ্য ফলস পাথ। কিছু লোক টাকা কামানোর জন্য সেই ক্যারিয়ার চুজ করে নেয় যেটাতে তার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, কিন্তু তার ভিতরে টাকা দেখে। বা কিছু লোক প্যারেন্টসের কবলে পড়ে সেই প্যাশন চুজ করেন যেটা সে করতেই চায় না। আমরা 3 ইডিয়ট মুভিতে কি দেখি যে ফারার ফটোগ্রাফার হতে চাইছিল, বাট প্যারেন্টসের আদেশে তাকে ইঞ্জিনিয়ারিং করতে হয়, যেটাতে সে না তো খুশি হয় না ভালো পারফর্ম করে। আপনি ডারউইনের কেসটাই দেখুন না, যদি সে প্যারেন্টসের কথা শুনতো তাহলে সে জীবনে কিছু উখাড়তে পারতো না। সে নিজের মনের কথা শুনেছিল বলে সে এত বড় সায়েন্টিস্ট। Whenever you are thinking about your career choice, then never think about family pressure. আর হ্যাঁ, আপনাকে এমন কোনো ফিল্ড চুজ করে চলবে না যার ভিতরে আপনি টাকা দেখছেন, বাট আলটিমেট টাকা তো আপনি কামিয়ে নেবেন, কিন্তু আপনি জীবনে খুশি থাকতে পারবেন না। সবসময় আপনার কাজের উপর প্রেসার থাকবে যেটাতে আপনি এনজয় করতে পারবেন না, আর না টাকাতে এনজয় করবেন। নাম্বার 4, চুজ ইউর ডিসিশন অন টাইম। যদি আপনি কোনো ভুল ক্যারিয়ার চুজ করে নেন যেটাতে আপনার কোনো ইন্টারেস্ট নেই, তো সেটা আপনাকে প্রথমে বদলে দেওয়া উচিত। কারণ রং প্রফেশন আপনাকে কখনো সফলতা দেবে না, কারণ আপনি ভালোভাবে কাজ করবেন না। এমনই কিছু হয়েছিল ফ্রিডি রোচের সাথে। এই ফাইটার হওয়ার চিন্তা করেছিল, অনেক ভালো ট্রেনিং করেছিল, আর তাও সে প্রতিটা ফাইট হেরে যেত, যার জন্য সে বক্সিং ক্যারিয়ারকে ছেড়ে এক টেলিমার্কেটিং কোম্পানিতে জব করে। বাট এখনো তার দিমাগে বক্সিং এর ভূত নামেনি, এই জন্য সে আবারও কোচের সেন্টারে যেতে শুরু করে। বাট এইবার নিজের বক্সিং এর জন্য নয়, অন্য বক্সারকে সাপোর্ট করার জন্য, নতুন ফাইটারকে ট্রেনিং দেওয়ার জন্য। ধীরে ধীরে কিছু সময় পর তার রিয়েলাইজ হলো, তখন সে এটার উপর কাজ করা শুরু করে দিল। আর তারপর এমন সময় এলো যে সে নিজের সময়ে বেস্ট ট্রেনার হয়ে গেল। নাম্বার 5, ডোন্ট ওপিটি ফর শর্টকাটস। যখন আপনি সঠিক কাজ খুঁজে তার উপর মেহনত করবেন, তো 10 রকমের ডিস্ট্রাকশন বারবার আপনাকে ডিস্টার্ব করবে। ডিস্ট্রাকশন থেকে ডিস্টার্ব তখন হয় যখন নিজের ফিল্ড ডিফিকাল্ট দেখায়। এই সময় মানুষ শর্টকাট নেওয়ার চিন্তা করে বা নিজের ফিল্ড চেঞ্জ করতে চায়। আর এই সময় আপনি যদি ভোটকে যান, তো আপনি কখনো নিজের পেতে ফিরে আসতে পারবেন না, কারণ ডিস্ট্রাক্ট হওয়া আপনার হ্যাবিট হয়ে যাবে। এই জন্য এই কথা ফেভিকুইকের মতো মাইন্ডে বসে নিন। যখন বুঝে যাবেন যে এই ফিল্ড আমার, তো তার ভিতরে আপনাকে অনেকদিন পর্যন্ত থাকতে হবে। তো এটা ছিল সেই 5টি পয়েন্ট। তো আপনি এটা যদি অ্যাপ্লাই করেন, তো আপনি আপনার ফিল্ডের বাপ আদমি হতে পারবেন। আর তাও যদি মনে হচ্ছে যে পৃথিবীর টপ 1% মধ্যে আসতে পারবো না, তো এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখলে ডিপলি বুঝতে পারবেন যারা টপ 1% আছে তাদের আসল রহস্য কি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।